আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন জীবন। আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কে জানব। সেকশন 136 এ বলা আছে জাজ টু ডিসাইড অ্যাজ টু অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আদালত অথবা জাজের গুরুত্ব অথবা কর্তৃত্ব, একজন জাজ কিভাবে সাক্ষ্য গ্রহণ করবেন এবং কিভাবে করবেন না সে বিষয়ে কোন কোন বিষয় দেখবেন সেটা এই সেকশনে মূলত তিনটা বিষয় মাথা রাখতে হবে। তিনটা গ্রাউন্ড আছে। একটা হচ্ছে কি, যখন কেউ আদালতে কোনো প্রমাণ অথবা কোনো সাক্ষ্য দিতে চাইবেন তখন প্রথমত ওই পক্ষকে জিজ্ঞেস করবে যদি এই ঘটনাটা প্রমাণিত হয় তাহলে মামলার সাথে কিভাবে প্রাসঙ্গিক, এই প্রাসঙ্গিকতার বিষয়ে কোশ্চেন করবে। যদি ওই পক্ষ বুঝাইতে পারে যে মামলার সাথে এভাবে রিলিভেন্ট, তাহলে আদালত চাইলে সেটা গ্রহণ করতে পারে। আর আদালত যদি মনে করে, বিচারক যদি মনে করে এটা মামলার সাথে প্রাসঙ্গিক না, তাহলে সেটা বাদ দিতে পারে। সেকেন্ড গ্রাউন্ড হচ্ছে যদি কোনো ঘটনা প্রমাণের আগে অন্য একটি ঘটনা প্রমাণের দরকার হয়, যদি কোনো ঘটনার আগে অন্য একটি ঘটনা প্রমাণের দরকার হয় তাহলে সেই ঘটনাকে আগে প্রমাণ করতে হবে। সাপোজ এভিডেন্স অ্যাক্টের সেকশন 32 তে বলা আছে ডাইং ডিক্লারেশন সম্পর্কে, যে মৃত্যুকালীন বিবৃতি, অর্থাৎ একজন লোক মৃত্যুর পূর্বে একটা বিবৃতি দিয়ে গেছে কোনো একটা বিষয়ে। এখন ওই লোক যে বিবৃতি দিয়েছে সেটা প্রমাণ করার পূর্বে সে যে মারা গেছে সেটা প্রমাণ করতে হবে। থার্ড গ্রাউন্ড হচ্ছে যখন একটি ঘটনার প্রাসঙ্গিকতা অন্য একটি ঘটনার উপর নির্ভর করে, তখন আদালত চাইলে, এখানে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার আছে, প্রথম ঘটনাটাও প্রমাণ করতে বলতে পারে অথবা সেকেন্ড যে ঘটনাটা ওইটাও প্রমাণ করতে বলতে পারে। এটা আদালতের সিদ্ধান্ত। একজন লোক একটা পণ্য চুরি করছে, চুরি করার পর সে এটা অস্বীকার করতেছে, হ্যাঁ, সে বলতেছে এটা আমার না, এটা আমি চুরি করি নাই। এখন আদালতকে তো দুইটা জিনিস প্রমাণ করা লাগবে, যে এই মালটা কি চোরাইকৃত মাল আর এই মালটা কি তার কিনা। আদালত এই দুই গ্রাউন্ডে বিচারক চাইলে প্রথমটাও, মালটা কি তার কিনা অথবা এটা কি চোরাই কিনা, এই দুইটার যে কোনো একটা যখন ইচ্ছা যেটা আগে পড়ে এটা আদালত সিদ্ধান্ত নিতে পারে। এই তিনটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এই সেকশন 136 এ আদালত এইভাবে সিদ্ধান্ত নিবে। সেকশন 137 এ বলা আছে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন এন্ড রি এক্সামিনেশন, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ডেফিনিশন। এক্সামিনেশন ইন চিফ হচ্ছে যদি কোনো পক্ষ কোনো সাক্ষীকে নিয়ে আসে, সে সাক্ষীকে যদি কোশ্চেন করা হয়, প্রথমে ওই সাক্ষীকে কোশ্চেন করা হলে সেটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, অর্থাৎ যে পক্ষ সাক্ষীকে আনছে সেই পক্ষ যদি কোশ্চেন করে সেটা এক্সামিনেশন ইন চিফ। তারপরে ক্রস এক্সামিনেশন হচ্ছে বিরোধী পক্ষ, অ্যাডভার্সারি পক্ষ পার্টি যদি ওই সাক্ষীকে কোশ্চেন করে সেকেন্ড টাইমে, প্রথম পক্ষ কোশ্চেন করার পর যদি বিরোধী পক্ষ কোশ্চেন করে সেটাকে বলে ক্রস এক্সামিনেশন, অর্থাৎ জেরা, বাংলাতে এটাকে জেরা বলে। তারপর হচ্ছে রি এক্সামিনেশন। রি এক্সামিনেশন হচ্ছে যে সাক্ষীকে ডাকছে সে কোশ্চেন করছে প্রথমে, তারপরে বিরোধী পক্ষে কোশ্চেন করছে, থার্ডলি যদি আবার প্রথম পক্ষ যে প্রথমে কোশ্চেন করছে, যে পক্ষ ওই সাক্ষীকে ডাকছে সে যদি আবার কোশ্চেন করে সেটাকে বলে রি এক্সামিনেশন। সেকশন 138 এ বলা আছে অর্ডার অফ এক্সামিনেশন, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ধাপ সমূহ। ফার্স্টে স্টেপগুলো এভাবেই হবে। এক্সামিনেশন ইন চিফ, প্রথম পক্ষ যে সাক্ষীকে ডাকছে, প্রথম পক্ষ এক্সামিনেশন ইন চিফ সে সাক্ষ্য নিবে, ক্রস এক্সামিনেশন যারা করবে, তারপর রি এক্সামিনেশন হবে, অর্ডার ইন চিফ। এই সিকোয়েন্সে সাক্ষী নিবে, সেই বিষয়গুলা মামলার সাথে প্রাসঙ্গিক হইতে হবে। অহেতুক কোনো বিষয়ে কোশ্চেন করা যাবে না, সাক্ষীকে কোনো অহেতুক বিষয়ে কোশ্চেন করা যাবে না। যেই কোশ্চেন করুক সেটা মামলার সাথে রিলিভেন্ট হতে হবে। আরেকটা গ্রাউন্ড মনে রাখতে হবে যে ক্রস এক্সামিনেশন এর ক্ষেত্রে যে
শুধু ওই বিষয়ের উপর থাকতে হবে বিষয়টা ওরকম না, মামলার সাথে প্রাসঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও কোশ্চেন করা যাবে। এটা শুধু ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে। আর রি এক্সামিনেশনের ক্ষেত্রে কিছু ডিরেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি রি এক্সামিনেশনটা শুধু ক্রস এক্সামিনেশনের সাথে জেরার সাথে রিলেভেন্ট হবে, জেরার সময় যে কোশ্চেনগুলো করছে ওই কোশ্চেন রিলেটেড হইতে হবে। যদি কোনো নতুন বিষয় আসে তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে রি এক্সামিনেশনের ক্ষেত্রে উঠাইতে পারে। যদি আদালত অনুমতি দেয় ওই বিষয়ে বিরোধী পক্ষ আবার ক্রস এক্সামিনেশন আবার জেরা করতে পারে। এটা হচ্ছে রি এক্সামিনেশনের ডিরেকশন সেকশন 138 এ লাস্ট দিয়ে বলা। সেকশন 141 এ বলা আছে লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মানে হচ্ছে যে একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনের উত্তরটা হবে ইয়েস অর নো টাইপের, অর্থাৎ ওই কোশ্চেনের ভিতরে আনসার রয়েছে, এই ধরনের কোশ্চেনের ভিতরে আনসার অথবা আনসারের উত্তরের ইঙ্গিত রয়েছে, এই ধরনের কোশ্চেনগুলোকে লিডিং কোশ্চেন বলে। যেমন আদালতে একজন অ্যাডভোকেট তার সাক্ষীকে কোশ্চেন জেরা করার সময় সাক্ষীকে কোশ্চেন করতেছে যে তুমি কি চুরি করার সময় সেখানে দেখেছো, এটা ইয়েস অর নো টাইপ কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে লিডিং কোশ্চেন। সেকশন 142 তে বলা আছে when they must not be asked লিডিং কোশ্চেন, অর্থাৎ লিডিং কোশ্চেন কখন কখন করা যাবে না। এক্সামিনেশন ইন চিফ এন্ড রি এক্সামিনেশন। এক্সামিনেশন ইন চিফ প্রথমে যে সাক্ষীকে প্রথমে যে কোশ্চেন করে তখন লিডিং কোশ্চেন করা যাবে না, এবং রি এক্সামিনেশনের ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে না। অর্থাৎ প্রথম একজন অ্যাডভোকেট যখন একজন সাক্ষীকে কোশ্চেন করে তখন লিডিং কোশ্চেন করা যাবে না, এবং ক্রস এক্সামিনেশনের পরে জেরা করার পরে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করার সময় তাকে লিডিং কোশ্চেন করা যাবে না। আদালত যদি অনুমতি দেয় তিনটা বিষয়ে তিনটা গ্রাউন্ডে লিডিং কোশ্চেন করতে পারবে উইথ কোর্ট পারমিশন। ইন্ট্রোডাক্টরি, যেটা পরিচয়মূলক, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, এই ধরনের ইন্ট্রোডাক্টরি কোশ্চেনগুলোতে লিডিং কোশ্চেন করা যাবে। যদি কোনো পক্ষ বিরোধিতা না করে, যে লিডিং কোশ্চেন করার বিষয়ে বিরোধিতা না করে, যদি দুই পক্ষের সম্মতি থাকে তখন লিডিং কোশ্চেন করা যাবে। এবং কোনো বিষয়ে পূর্বে জেরার সময় সমাধান হয়েছে, প্রমাণ হয়েছে, এরকম বিষয়ে লিডিং কোশ্চেন করা যাবে। এবং কি আমরা আসি সেকশন 143 তে বলা আছে when they may be asked, অর্থাৎ লিডিং কোশ্চেন কখন করা যাবে। ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে, কোনো বাধা নাই, বাট ওই বিষয়ের সাথে রিলিভেন্ট হতে হবে, সম্পর্কিত হবে, প্রাসঙ্গিক হতে হবে। এন্ড ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে লিডিং কোশ্চেন করার জন্য আদালতের কোনো প্রমাণ লাগবে, পারমিশন লাগবে না। কিন্তু সেকশন 142 তে বলা আছে এই তিনটা বিষয়, সিম্পল এই তিনটা বিষয় লিডিং কোশ্চেন করতে পারবে উইথ পারমিশন অফ দ্য কোর্ট, আদালতের পারমিশন নিয়ে লিডিং কোশ্চেন করতে পারবে।